সেলুকাস সত্যি বিচিত্র এই দেশটা, বিচিত্র এই দেশের রাজনীতিটা। সম্ভবত সেলুকাসও ভাবতে পারেনি রাজনীতিটা বাংলাদেশের এত বিচিত্র। হয়তো অন্য কোনোভাবে তিনি উপাধি দিতে পারতেন। কেন এই কথা বলছি তার ব্যাখ্যা দিচ্ছি। জাতীয় সংসদে শপথ নিয়ে সুলতান মোহাম্মদ মনসুর সংসদে যাচ্ছেন সেটি নিশ্চিত। তিনি শপথ নিয়েছেন, কিন্তু আশ্চর্য হচ্ছে সুলতান মোহাম্মদ মনসুর তিনি কে? তিনি হচ্ছেন গণফোরামের নেতা। আর গণফোরাম গত 2018 30শে ডিসেম্বর যে জাতীয় সংসদের একাদশ নির্বাচন হয়েছিল, সেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেছিলেন মৌলভীবাজার 2 আসন থেকে। তারপরে সবাই জানেন যে সিদ্ধান্ত হয়েছিল ঐক্যফ্রন্ট এবং বিএনপির যে তারা এই নির্বাচনে ফলাফল মানেন না, এই সংসদ মানেন না, সুতরাং কেউই তাদের যে সব মিলিয়ে 7-8 জন নির্বাচিত হয়েছিলেন, তার মধ্যে গণফোরামের ছিল 2 জন সহ, তারা কেউই এই সংসদে যাবেন না। এরপর থেকে হঠাৎ করেই সুলতান মোহাম্মদ মনসুর, যার পরিচিতি আছে দেশব্যাপী, জাতীয় পর্যায়ে অবশ্যই ডাকসুর ভিপি ছিলেন এবং আলোচিত ভিপি ছিলেন, এবং তারপরে তিনি আওয়ামী লীগে গেছেন এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, এবং অন-11-এর সময় তিনি দল থেকে ছিটকে পড়েন। তারপরে রাজনীতি থেকে বিচ্ছিন্ন। ঠিক নির্বাচনের আগে দিয়ে তিনি গণফোরামে যুক্ত হন, এবং নির্বাচনের আগে তিনি খুবই জ্বালাময়ী ভূমিকায় অবতীর্ণ হন। অর্থাৎ নির্বাচন সুষ্ঠু হতে হবে, কোনো রকম জালজালিয়ে নির্বাচন চলবে না বাংলাদেশে, এই মর্মে তিনি বিভিন্ন মিডিয়াতে টকশোতে তিনি বক্তব্য দিতেন। অর্থাৎ অত্যন্ত সাহসী নেতা ছিলেন সুলতান মোহাম্মদ মনসুর। সেই সুলতান মোহাম্মদ মনসুর ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত, গণফোরামের সিদ্ধান্ত এক প্রকার লঙ্ঘন করেই তিনি কিন্তু শপথ নিলেন। তিনি কি বললেন? তিনি বললেন তিনি জনগণের কাছে ওয়াদাবদ্ধ। শপথ নেওয়ার পর তিনি সাংবাদিকদের বললেন যে মানুষের অধিকারের কথা, দাবি দেওয়ার কথা, ন্যায্য দাবি দেওয়ার কথা তিনি সংসদে তুলে ধরবেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে সুলতান মোহাম্মদ মনসুর যেই কথাটি বললেন, সেই কথাটি কি ঐক্যফ্রন্ট বা বিএনপি তাদের যে কয়জনই নির্বাচিত সংসদ সদস্য থাকুক না কেন, তারা কি বিষয়টি বুঝতে পারছেন না? বা দল বুঝতে পারছে না, ফ্রন্ট বুঝতে পারছেন না? তারা কেন এই সিদ্ধান্ত নিচ্ছেন না? আর তিনি কি, প্রশ্ন হচ্ছে তিনি কি দলের এবং ফ্রন্টের সিদ্ধান্ত লঙ্ঘন করে একা একাই সংসদে জনগণের কথা বলিষ্ঠভাবে তুলে ধরতে পারবেন? সেটা কি সম্ভব হবে? আর সবচেয়ে বড় কথা হলো, দেখেন যে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি, অর্থাৎ বিএনপির প্রতীক হচ্ছে ধানের শীষ, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির এমপিদের যাবার কথা। আজকে বিএনপির এমপিরা, নির্বাচিত এমপিরা সংসদে যাচ্ছেন না, কিন্তু গেলেন কে? আওয়ামী লীগের সাবেক নেতা, যিনি দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের রাজনীতি, ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে সংসদে যাচ্ছেন। আর ধানের শীষ প্রতীক যাদের, সেই বিএনপি থাকছে সংসদের বাইরে। এটি কি মিলল? কি বিচিত্র না রাজনীতিটা? সুলতান মোহাম্মদ মনসুর শপথ নেওয়ার পর বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভী বললেন যে তিনি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তিনি এটি বিশ্বাসভঙ্গের শামিল। রুহুল কবির রিজভী এটি বলতেই পারেন, এটি তাদের প্রতিক্রিয়া যে তাদেরই দলের প্রতীক নিয়ে তিনি নির্বাচিত হয়ে সংসদে গেছেন, এটি তাদের জন্য একটি রাজনৈতিকভাবে, তারা তো বেকায়দায় আছেই, এটি আরও একটি বেকায়দার একটি পরিস্থিতি এটি তৈরি হলো যে সবাই যদি, যে কয়জনই থাকুক না কেন, সবাই যদি একজোটে তারা না যেতেন, তাহলে হয়তো সরকারের উপর চাপ হতো। সেই চাপটাকে অনেকখানি হালকা করে দিলেন সুলতান মোহাম্মদ মনসুর। সেই কারণে হয়তো রুহুল কবির রিজভী ক্ষুব্ধ হলেন। তবে বিপক্ষে একটি যুক্তিও আছে যে সংখ্যা যত কমই হোক না কেন, যখন তারা নির্বাচিত হয়েছেন, তারা এই নির্বাচন নিয়ে যত জালিয়াতির অভিযোগ থাকুক না কেন, তারা তো এই বক্তব্য সংসদে বলতে পারতেন। শপথ নিয়ে সংসদে যে তারা চিৎকার করে বলতে পারতেন যে এই নির্বাচন মানি না, এই ফলাফল মানি না, এ কথাও তো বলতে পারতেন। এমন যুক্তিও কিন্তু রাজনীতিতে আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, আমি ভাবছি গণফোরামের কিন্তু 2 জন সদস্য এবার নির্বাচিত হয়েছেন, সুলতান মোহাম্মদ মনসুর, আরেকজন হচ্ছেন মোকাব্বির খান। মোকাব্বির খান
তাকে কিন্তু জাতীয় পর্যায়ে আমি ব্যক্তিগতভাবে চিনি না, পরে নির্বাচিত হওয়ার পর নাম শুনেছি, হয়তো অনেকে তাকে চেনেন, আমি তার প্রতি শ্রদ্ধা রাখছি না, কিন্তু সুলতান মাহমুদ মনসুর কিন্তু খুব সাড়া জাগানো নেতা। ডাকসুর ভিপি, সেকেন্ড পার্লামেন্ট, সেই সংসদে নির্বাচিত ভিপি 1990 সালে তিনি নির্বাচিত হয়েছিলেন এবং যথেষ্ট তার বলিষ্ঠ ভূমিকা ছিল এরশাদ বিরোধী আন্দোলনে। সুতরাং মোকাব্বির খান কিন্তু তিনি বলেছেন না, দল যেহেতু তিনি চান সংসদে যেতে, তার এলাকার সংসদীয় আসনের যারা জনগণ ভোটার যারা তারা বলছেন যে আপনি সংসদে যান, তিনি বলছেন কিন্তু যেহেতু দল সিদ্ধান্ত দেয়নি এবং দলের তিনি প্রেসিডিয়াম সদস্য, তিনি এই সিদ্ধান্তকে শ্রদ্ধা করেন, সুতরাং তিনি দলকে বুঝিয়ে যাবেন। আমার একটি মানে শ্রদ্ধা মোকাব্বির খানের প্রতি, যে তার এত জাতীয় পর্যায়ে পরিচিতি নেই, তারপরেও কিন্তু তিনি দলের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং দলের শৃঙ্খলা মেনে নিয়ে কিন্তু সিদ্ধান্ত রাখতে পারলেন। কিন্তু সুলতান মাহমুদ মনসুর তিনি রাখতে পারলেন না। যদিও সুলতান মাহমুদ মনসুর বলছেন যে তিনি তো শুধু নির্বাচন ঐক্য প্রক্রিয়ার তিনি অংশ ছিলেন, ঐক্য প্রক্রিয়ার পক্ষ থেকে তিনি এই ঐক্য ফ্রন্টের সাথে যুক্ত ছিলেন, তিনি গণফোরামের কোনো নেতা না, গণফোরামের রাজনীতি সাথে তিনি যুক্ত না, তিনি কেবলমাত্র নির্বাচন করার জন্য গণফোরামে যুক্ত হয়েছিলেন এবং ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। কিন্তু আমি ভাবছি যে সুলতান মাহমুদ মনসুরের এই বক্তব্যটা কি খুব শক্ত কোনো বক্তব্য? এটার মধ্য দিয়ে কি খুব যুক্তিসঙ্গত কারণ আসে যে সংসদে যাওয়ার মতন? এটা সুলতান মনসুর ভাই আমি নিজেও শ্রদ্ধা করি, সম্মান করি, বড় ভাই, আমি তার প্রতি সম্মান রেখে বলছি আপনি এই বক্তব্যটা একটু নিজেই বিশ্লেষণ করবেন যে এটাই কি যথেষ্ট যে আপনি দলে যুক্ত হলেন, দলের সিদ্ধান্ত যে সংসদে না যাওয়া, অথচ আপনি আসলেন। নিশ্চয়ই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যদি যে কয়জনই সংসদ সদস্য নির্বাচিত হন না কেন, তারা যদি সবাই একসাথে মিলে যদি আসতে পারত, তাহলে এবং যতটুকু প্রতিবাদ করা যায় না কেন, এটা গণতন্ত্র, এটা রীতি, গণতন্ত্রে অনেকেই প্রতিপক্ষ রাজনীতি অনেক বেকায়দা পড়ে রাজনীতির কারণে, কূটচালের কারণে। সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানোর জন্য শুধুমাত্র বয়কটের রাজনীতি বা সংসদে না যাওয়ার রাজনীতি এটি যথেষ্ট না। কখনো কখনো সংসদে যেতে হয়, সংসদে যে একজন হোক দুজন হোক বলিষ্ঠ কণ্ঠে কথা বলতে হয়, সেরকম নজির কিন্তু আমরা স্বাধীনতা উত্তর ৭৩-এর সংসদেও আমরা দেখেছি। সেখানেও ৭-৮ জন বা ৯ জন সম্ভবত নির্বাচিত এমপি ছিলেন, কিন্তু তারা কিন্তু খুব সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবের রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু সোচ্চার প্রতিবাদ তারা গড়ে তুলেছিলেন এবং বক্তব্য রাখতেন এবং জনগণ কিন্তু তাদের সেই বক্তব্য শুনতেন। আমি আরেকটি প্রসঙ্গে আসি। গণফোরাম থেকে বলা হয়েছে যে তারা সিদ্ধান্ত নেবেন, দল থেকে বহিষ্কার করবেন, আইনি ব্যবস্থা নেবেন। আমি বিশ্বাস করি দল হয়তো অবশ্যই বহিষ্কার করবেন, সিদ্ধান্ত নেবেন, কিন্তু কি সিদ্ধান্ত নেবেন? ৭০ অনুচ্ছেদে আছে সংবিধানের যে যদি তিনি দলের সিদ্ধান্তের বাইরে বিপক্ষে ভোট দেন অথবা দল থেকে পদত্যাগ করেন, তাহলে তার সদস্যপদ, যদি দল স্পিকারের কাছে চিঠি দেয়, তাহলে তার আসনটি শূন্য হবে। এই ক্ষেত্রে কিন্তু তিনি দল থেকে কিন্তু পদত্যাগ করেননি। দল তাকে বহিষ্কারের কথাটা কিন্তু কথা নেই যে বহিষ্কার হলে তার সদস্যপদ থাকবে না, এমন কোনো কথা নেই। আর দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ দল তো সংসদে আসেইনি। সুতরাং হয়তো আইনগতভাবে বিষয়টি খুব একটা বেশি সুলতান মাহমুদ মনসুরকে বেকায়দায় ফেলবে সেটি আমি মনে করি না। তবে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে নৈতিকতার বিষয়টি, যে আপনি শুধু দল থেকে না, দেখেন মোকাব্বির খান কিন্তু দলীয় প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। ঠিক আমি মনে করতে পারছি না যে গণফোরামের দলীয় প্রতীকটা কি, কিন্তু সুলতান মাহমুদ মনসুর কিন্তু ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন এবং নির্বাচিত হয়েছেন। ফলে তার কিন্তু দায়টা অনেক বেশি আছে, শুধু দলের প্রতি না, বিএনপির প্রতিও, ঐক্য ফ্রন্টের প্রতি। ফলে শুধু আপনি আইনের মান প্যাচ দিয়ে যে আপনি পার পেয়ে গেলেন বলেই যে আপনি খুব বিজয়ী হলেন, সেটি কিন্তু বলা যাবে না। অর্থাৎ এখন যেই বিষয়টি বড় হয়ে দেখা দেবে সেটি হচ্ছে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি যে সংসদে গেছেন, সংসদে
গিয়ে আপনি কিভাবে আপনি অ্যাক্ট করছেন, অর্থাৎ সত্যিকার অর্থে কি আপনি দলের পক্ষে, বিরোধী পক্ষে, অর্থাৎ জনগণের পক্ষে সোচ্চার আপনি ভূমিকা রাখছেন কিনা, সেই ভূমিকাটা কি আমরা কি আসলে কি প্রত্যাশা করতে পারি? রাজনীতির ঘটনার প্রবাহ সব মিলিয়ে কি তেমন একটি বাস্তবতা আমরা সামনে দেখতে পারবো? অপেক্ষায় থাকলাম।